এই যে দুয়ারে সরকার হচ্ছে, এখানে কি এনআরসি হয়ে যাচ্ছে না কেউ বলতে পারবেন তো? আমরা তো যে লাইন দিচ্ছি ভালো কথা, আমি বিরোধিতা করছি না, কিন্তু ওখানে যে ডকুমেন্টস গুলো দিচ্ছি এনআরসি ডকুমেন্টস দিয়ে দিচ্ছি না তো আমরা? একটু সজাগ থাকবেন, কারণ যখন চোখ খুলবেন সকাল বলবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার, সাবধানে। কারণ এই সরকার এমন কোন কাজ করতে পারে না, এমন কোন কাজ করা অসম্ভব নয় এনার কাছে, সবটাই এনার কাছে সম্ভব। কারণ যাকে দুদিন আগে পর্যন্ত বলেছিল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, তাকেই বলছে উনি খুব ভালো মানুষ। যিনি গুজরাট যার সাথে যিনি তার কেমন যুক্ত আছে আমরা সবাই জানি। গুজরাটে মায়ের পেট ছিঁড়ে সন্তানকে বার করে তলোয়ারের উপরে রেখে যারা নাচিয়েছিল, সেই সংগঠনকে বলছে খুব ভালো সংগঠন। কারণ ইনি এখন ফাঁদে পড়েছেন। ইনার নালে মন্ত্রী আমি প্রায় এডুকেশন দপ্তর জেলের মধ্যে আছে, বাকিগুলো হয়তো চলে যেতে পারে। ইনি ইনার স্বার্থের জন্য ওনাদেরকে ভালো সার্টিফিকেট দিচ্ছে, তো ইনি ইনার বাঁচার জন্য আপনার আমার কুরবানিটাকে মনে করবেন কিছু? তাই একটু সজাগ হন। সজাগ না হলে আমরা এইরকম ভাবেই চলবো। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিধানসভার মধ্যে আমি প্রশ্ন করেছি যে আদিবাসী ভাইদের জন্য আমার রাজ্যেতে অনেক চিৎকার চেঁচামেচি করে শাসক দল, তাদের অলচিকি লিপি সাঁওতালি ভাষার উন্নয়নের জন্য, উন্নতি সাধনের জন্য আলাদা শিক্ষা পৃথক বোর্ড তাদের দীর্ঘদিনের দাবি, সেটা কবে সম্পূর্ণ হবে? যেই এই প্রশ্নটা করেছি শিক্ষামন্ত্রী ঠিক সুকৌশলে এড়িয়ে চলে গেলেন। অর্থাৎ আদিবাসীদের দিয়ে দিয়েছি এতটুকুই যথেষ্ট, সংখ্যালঘুদের আলাদা দপ্তর দিয়ে দিয়েছি এতটুকুই যথেষ্ট, সংখ্যালঘুদের ওয়াকফের চেয়ারম্যান সংখ্যালঘু বসিয়ে দিয়েছে এটাই যথেষ্ট, সংখ্যালঘুদের নিজেদের মন্ত্রী দিয়ে দিয়েছে এটাই যথেষ্ট। কিন্তু সংখ্যালঘুরা প্রকৃত অর্থে পাচ্ছে কি পাচ্ছে না, আদিবাসীরা পাচ্ছে কি পাচ্ছে না, দলিতরা পাচ্ছে কি পাচ্ছে না, পিছিয়ে বর্গরা অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, এটা তারা দেখতে চাইছেন না। এটা তারা মূল্যায়ন করছে না, কতটা পেল কি পেল না সার্ভে করছে না। তাই সময় এসেছে নিজেদের নেতা তৈরি করুন, না হলে ফরেন থেকে পড়াশোনা করে এসেছে, গাড়ি নিয়ে যাচ্ছে হয়তো বাঁকুড়ার উপর দিয়ে, দুদিকে মাঠ, কৃষকরা চাষ করছে, মাঠে নেমে চাষ করলে স্বাভাবিকভাবে পায়ে কাদা লাগে। নেতা তো ফরেন থেকে পড়াশোনা করে এসেছে, নেতা তো মার্বেলের বাড়িতে থাকে, নেতা তো এসি রুমে থাকে, এসি গাড়িতে চড়ে, যাওয়ার সময় নেতার দেখে খুব কষ্ট লেগেছে, আহারে কৃষকদের পায়ে কাদা লেগে যাচ্ছে, সব মাঠে মার্বেল বিছিয়ে দাও বলে দিল, অর্ডার করে দিল। লাভ হবে কি ভাই কৃষকদের? হ্যাঁ হবে কি ভাই? কারণ তিনি যে সোসাইটিতে থাকে, যে সোচ নিয়ে চলে, তিনি বলবেন কষ্ট হচ্ছে মার্বেল বিছিয়ে দাও। আর যদি একটা কৃষকের সন্তানকে যদি আমরা লিডার বানাই, বিধানসভার মধ্যে পাঠাতে পারি, কৃষকের সন্তানটা বিধানসভায় আওয়াজ তুলবে। হরিয়ানার কৃষকদেরকে কৃষকের মাসিক আয় 12,000 টাকার উপরে, মেঘালয়ের কৃষকদের মাসিক আয় 24,000 টাকার কাছাকাছি, পাঞ্জাবের কৃষকদের মাসিক আয় 18,000 টাকার কাছাকাছি, রাজ্যের বিভিন্ন রাজ্যের কৃষকদের মাসিক আয় গড় প্রায় 15,000 টাকার কাছাকাছি। আর আমাদের পশ্চিম বাংলার কৃষকদের সেখানে গড় মাসিক আয় কেন 6,000? এটা কিভাবে 20,000 করা যায়? সেই জন্য তিনি গলা বিধানসভার মধ্যে পাঠাবে। তাই আপনাদেরকে বলবো, একটা কৃষক পরিবারের সন্তানকে বিধানসভার মধ্যে পাঠান, লোকসভার মধ্যে পাঠান, লিডার তৈরি করুন, তাহলে আপনাদের আওয়াজ সে তুলবে। আর আমরা কাকে পাঠাচ্ছি? এসি গাড়িতে যিনি বাঁকুড়া থেকে কলকাতায় যাচ্ছে, অবশ্যই যাক না, আমার একবারের জন্য রাগ নয়, সেই নেতাটাকেও একবারে এসি গাড়ি ছেড়ে বাঁকুড়া থেকে কলকাতায় যাওয়ার দরকার। যদি বাঁকুড়া থেকে কলকাতায় ট্রেনে বাসে যেত, তাহলে আপনার এমপি আপনার লোকসভায় গিয়ে চিৎকার করতো, অবিলম্বে আমাদের ট্রেনের যোগাযোগ ব্যবস্থাটা দ্রুত করে দিই। কারণ সে জানে আমি ট্রেনে চাপবো না, আমি এসি গাড়িতে যাবো। আর যদি আপনি আপনার এলাকার একটা ওই পিছিয়ে বর্গের নেতাকে, পিছিয়ে বর্গের ছেলেকে এমপি করে লোকসভার মধ্যে পাঠাতেন, সে সর্বপ্রথম গিয়ে আপনার এলাকায় যাতে ট্রেনের মানচিত্রে আপনার এলাকার নাম ওঠে, সেটাই তিনি লোকসভায় আওয়াজ তুলতেন।
তা আমরা কি করছি? আমরা শুধু নেতা, চাকচিক্য ড্রেস বুঝ ভালো থাকবে, টাই কোট বুট পরে আসবে, সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়ি, ওরে বাবা বিশাল নেতা। ও নেতা শো অফ করতে এসেছে, কিচ্ছু হবে না। নেতা যদি তৈরি করতে যায় ওই ওখান থেকে তৈরি করুন, ওই এখান থেকে তৈরি করুন। নেতা যদি তৈরি করতে চান, যে নিচের জায়গায় বসে আছে ওখান থেকে করুন। একটা ভ্যানওয়ালার ছেলেকে, একজন শ্রমিকের ছেলেকে নেতা তৈরি করুন। একজন ওই আফরাজুলের বাড়ি থেকে একজন নেতা তৈরি করুন। আফরাজুলের বাড়ি থেকে যদি নেতা তৈরি হয়, আফরাজুল যেভাবে মারা গিয়েছে, হেমন্ত রায় সম্ভবত আমার মনে পড়ছে না, আপনাদের বাঁকুড়ার নামটা ভুলে যাচ্ছি, উনার বাড়ি থেকে একটা নেতা তৈরি করুন। তাহলে সে বুঝতে পারবে আমাদের রাজ্যের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে যখন কাজ করে তাদেরকে বিভিন্ন সময় যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যার সম্মুখীন থেকে কাটিয়ে উঠতে গেলে প্রতিটা রাজ্যে, আমাদের রাজ্য থেকে একটা করে নোডাল অফিসার রাখা দরকার। কোন সমস্যা হলে সেই রাজ্য থেকে সেই যে নোডাল অফিসার নিয়োগ থাকবে, তার সাথে যোগাযোগ করে যাতে সমস্যাটা সমাধান করে দেওয়া যায়, সের জন্য তিনি আইনসভার মধ্যে আওয়াজ তুলবেন। নেতা কাকে আমরা করেছি? কাকে নেতা করছে? এসি গাড়িতে যে শ্রমিক কি জিনিস খাই না আমাকে, তাকে আমরা নেতা করে দিচ্ছি। শ্রমিকদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আজকে এই জন্য আমরা তো পিছিয়ে আছি। আমরা শুধু চকচকে লোক, ভরসা করা একটু হবে, একটু নাদুস নুদুস পড়া হবে, আমার মতো নৌকা পেট করে চলবে না। নেতা নেতা ভাব হবে, একদম একটু মোটা সুটা হবে, আর দাদা হাত নেড়ে দেবে, এই হচ্ছে নেতা। ও হাত নাড়ছে না, ও মনে মনে কি বলছে বলুন তো? পেয়েছি এদেরকে, আর ভাষাটা বললাম না, সবটাকে সাইজ করে দিচ্ছি। হাসছে আর মনে মনে করছে সব বোকা ভেড়ার দল বসে আছে। বুঝতে পেরেছে? তাই তো হচ্ছে ভাই, তাই তো হচ্ছে। আজকে আবাস বিলাস যোজনায় যে চুরিগুলো ধরা পড়েছে, যেখানে যেখানে ধরা পড়ছে, আপনি দেখুন না। যাকে আমরা দাদা দিদি ভাবতাম যে উনি স্বচ্ছতার সাথে কাজ করবে, আমার ভাঙড়ে একজন পঞ্চায়েতের সদস্য তার স্বামীর নামও বাড়ি লাগিয়েছে, 10-11 জনের নামে তার বাড়ি, তার পরিবারের নাম। তার মধ্যে 2-1 জনের আর্থিকভাবে পিছিয়ে আছে, বাড়ি পাওয়ার যোগ্যতারা, আর বাকি 8-9 জন কার দুতলা বাড়ি, কার একতলা বাড়ি, কার পাকা বাড়ি, আর্থিকভাবে তারা সচ্ছল। একে আমরা নেতা বানালে তো এই দুর্নীতি হবে। আর যদি সত্যিকারের অর্থে যার বাড়ি নাই, ভেঙে পড়ে যাচ্ছে, তাকে যদি আমরা নেতা বানাই, সে গুরুত্বটা বুঝতে পারবে। সে কোনদিনের জন্য যার প্রাপ্য তার নামটা কেটে দিয়ে দোতলাওয়ালাকে বাড়ি দেবে না, কারণ সে ভাঙার বাড়ি থেকে উঠে এসেছে, সে মাটির বাড়ি থেকে উঠে এসেছে, তার কষ্টটা সে বুঝতে পারবে। আর সে অধিকারের কথাটা ভালো করে বুঝতে পেরে সে চেষ্টা করবে এই অঞ্চলে, এই বুথে সব থেকে যারা গরিব, সেখান থেকে কিভাবে তুলে নিয়ে এসে তাদের বাড়ির ব্যবস্থাটা কি করে দিই, সেটা সে লক্ষ্য রাখবে। আমরা কাকে নেতা বানাচ্ছি? চকচকে একদম ঝকঝকে, যে যত ভালো দামি বুট পরে আসবে, কে অ্যাডিডাস তো কে পুমা, আবার এখন অ্যাসিক্সেরও চলছে, অ্যাসিক্সের বুট পরে আসছে, আগে ব্র্যান্ডটা দেখে নিচ্ছে কি ব্র্যান্ডের পরে আসছে। ওরে বাবা, ওই রিবকের রে। একটু একটু ছেলেরা যারা খেলাধুলা করে বা একটু সাথে যুক্ত, ওরে বাবা, আরে অ্যাসিক্সের রে দাম আছে, মানে এই নেতা পাচ্ছে কোথায়? কার কাটিং করছে? একটা প্রধানের মাইনে কত? খুব বেশি হলে 5,000, মেম্বারের মাইনে কত? 2,500 মতো। জেলা পরিষদের মেম্বারের মাইনে কত? সমিতির মেম্বারের মাইনে কত? সব 10,000-এর নিচে। তো 10,000-এর নিচে 5,000-এর মাইনেতে স্করপিও গাড়ি চড়ছে কিভাবে ভাই? কদিন দেখছি খুব হই হই করছে, যেখানে যাচ্ছে উনি মিটিং এ, দুর্নীতি ধরা পড়ছে, তাকে নাকি বরখাস্ত করে দিচ্ছে। যদি সত্যিকারের অর্থে বরখাস্ত করে না, পশ্চিমবাংলার 80% কি 90% তৃণমূলের প্রধান উপপ্রধানদেরকে বরখাস্ত করতে হবে। উনি কি করবেন? শুধু বরখাস্ত করে দিলে তো চলবে না। কেন বরখাস্ত করছে? লুটপাট করেছে বলে। তো তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নিচ্ছেন না? সামনে পঞ্চায়েত আসছে বলে আবার নতুন করে বোকা বানানোর জন্য প্রি প্ল্যান করে স্ক্রিপ্ট তৈরি করে রেখেছে যে তোমাকে আমি সাসপেন্ড করে দেবো, তুমি 2-4 দিন চুপ থাকবে, কদিন পরেই তো আবার ভোট এসে যাচ্ছে। এটা হচ্ছে না তো? এটা আমাদের সজাগ থাকতে হবে ভাই। আজকে ডক্টর রমেশ কিসকু, সে আদিবাসী সম্প্রদায়ের হওয়ার জন্য বিভিন্ন সময় তাকে উৎপীড়নের শিকার হতে হচ্ছে।
প্রফেসর পাপিয়া মান্ডি যিনি আছেন আপনাদের পশ্চিম মেদিনীপুরে, মানে তিনি লড়াই করে প্রতিষ্ঠিত হয়ে প্রফেসর হয়েছেন, তিনাকে এখনো পর্যন্ত ছোট জাত তুলে খাটে গালাগালি করছে। ভাবতে পেরেছেন আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? এই সমাজটাকে কারা কলুষিত করার চেষ্টা করছে? দেখুন, কিছু সংখ্যক মানুষ এটাকে মনিটরিং করছে, আপনার মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। চুরি কোটাল সবর জাতির মধ্যে সর্বপ্রথম যিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন, সে আজকে কোথায় জানেন? সুসাইড করেছেন। তাকে সুসাইড করতে বাধ্য করেছে। তাকে এইভাবে বলা হয়েছে, সবর জাতি তোরা এই পশু টসু খাস হ্যান ত্যান বলে তাকে জাত তুলে গালাগালি করেছে। মানসিক চাপ না রাখতে পেরে তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছে। আজকে যখন আপনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন, আপনি যখন আলিয়াতে যাচ্ছেন, এখানকার ছেলে মেয়েরা, এই জুলকানদের মতো ছেলে মেয়েরা যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সেখানে গিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, সুকৌশলে আলিয়ার বিশ্ববিদ্যালয়ের তকমাটাকে, স্বীকৃতিটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে জন্য আলিয়ার সম্পত্তি অন্যকে দেওয়ার চেষ্টা করছে। মাননীয় যদি এতই ভালোবাসেন সংখ্যালঘুদেরকে, আলিয়ার নামে আরো 200 বিঘে জমি বরাদ্দ করুক না। বরাদ্দ তো দূরের কথা, আলিয়ার সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ আলিয়াতে গিয়ে সংখ্যালঘু বঞ্চিত মানুষ প্রত্যন্ত বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম থেকে, মুর্শিদাবাদ থেকে, পুরুলিয়া থেকে, শিলিগুড়ির প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে মেয়েরা সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, পড়াশোনা করছে। এটা বর্ণবাদীদের চোখে ভালোভাবে তারা নিচ্ছে না, কৌশলে এটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সজাগ হই, আমাদের অধিকার সম্পর্কে সজাগ হই, সংবিধান সম্পর্কে আমরা জানি। আমাদের অধিকার সম্পর্কে যদি, সংবিধান সম্পর্কে যদি আমরা জানি, আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা না জানার জন্য আমাদেরকে যে যেমন ভাবে গাইড করছে, যে যেটা বলছে আমি সেটা আমরা মেনে নিচ্ছি। তাই শেষ করব, শুধু পশ্চিম বাংলা বা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচারের শিকার হচ্ছে এটা নয়। এই বিজেপি সরকার আসার পরে খ্রিস্টানদের উপরও একইভাবে অত্যাচারের সম্মুখীন তারা হচ্ছে। আমি একটা তথ্য দেখছিলাম, অনলাইনে একটা তথ্য দেখছিলাম, এই মোদী সরকার আসার ফলে 37টা গির্জাতে আক্রমণ চালিয়েছে উগ্রবাদীরা, খ্রিস্টানদের উপর আক্রমণ নামিয়েছে। তারাও আজকে ইনসিকিউর। উড়িষ্যার ফাদার গ্রাহাম স্টাইনের উপরেও তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সে খ্রিস্টান সম্প্রদায়ের ছিল। এই যেমন 1 লাখকে হত্যা করেছে, একইভাবে হত্যা হচ্ছে। আর পিছিয়ে বর্গের যারা আছে তারাও উৎপীড়নের শিকার হচ্ছে। তাই আসুন আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের স্বার্থে, নাগরিকদের স্বার্থে, দেশের সংবিধানের স্বার্থে, দেশের ধর্ম নিরপেক্ষতার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আসুন আমরা আইনসভার মধ্যে যাই, যেখান থেকে মানুষ কি খাবে, কি পড়বে, কিভাবে চলবে, হিজাব পড়তে পারবে কি পারবে না, মাইকে আজান দিতে পারবে কি পারবে না, খ্রিস্টানরা তাদের উপাসনালয়ে প্রেয়ার করতে পারবে কি পারবে না, বা বিভিন্ন সম্প্রদায়ের যারা আছে তারা ধর্মচরণ ঠিকঠাক করতে পারবে কি পারবে না, সবটাই নির্ভর করছে কিন্তু আইনসভার মধ্যে। বা হিন্দু ভাইরাও সঠিকভাবে তার ধর্মচরণ করতে পারবে কি পারবে না, তাদের দেবত্ব সম্পত্তি যে বিহাত হয়ে যাচ্ছে, যেমন ওয়াকফ সম্পত্তি বিহাত হচ্ছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিও বিহাত হয়ে যাচ্ছে, ওটা যাতে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা। আসুন আইনসভার মধ্যে আমরা যাই। বাইরের মাইকগুলো অফ করে দাও। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই ছাড়া কোন জায়গা নাই, যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারলেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো। ভাই একদম শেষ করব, আজকে রক্তদান শিবির, আজকে পুলিশ আইএসএফ এর অঞ্চল কমিটির পক্ষ থেকে যারা করেছেন, ধন্যবাদ কিন্তু আমি দিইনি, সবাই ধন্যবাদ দিচ্ছে। আমি কত ধন্যবাদ দেব? সবাইকে ধন্যবাদ, যারা এসছেন, যারা রক্ত দিতে এসছেন, যারা রক্ত দিচ্ছেন, যারা অডিয়েন্স আছে, যারা কমিটি আছে, যারা বক্তা আছে, প্রত্যেক যেমন প্রশাসনের বন্ধু, মিডিয়ার বন্ধু, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন আজকে একটা বীজ বপন করলো, রক্তদান উৎসবে রক্তদান শিবিরের মাধ্যমে দিয়ে বীজ বপন করলো। আগামীকাল পুরস্কার পাবে, এই আশা করা ভুল হবে, এই আশা করা ভুল হবে। স্যার একটু নেটে সার্চ করুন তো, পেয়ে যাবেন, গুগলে গিয়ে সার্চ করুন রক্ত বিক্রি অপরাধে কি আছে সেটা আমি বলবো একটু। রক্ত বিক্রি অপরাধে 1992 একটা পিটিশন করেছিল, বেরোবে, দেখেন গুগলে সার্চ করুন, আমি বলে একটু দেখে বলে দিচ্ছি এখানে রক্ত বিক্রি করা কি অপরাধ।
রক্ত বিক্রি করা কি অপরাধ সেটা শোনাবো। আর যারা আমাদের ছেলেদের নামে তকমা দেবে তাদের একটা ভিডিও ফুটেজ রেখে দেবেন, তাহলে যদি সাহস থাকে মিডিয়ার সামনে বলুক। নাম ধরে 18 তারিখে পুনিশোল উপডাঙ্গা জুনিয়র হাই স্কুল মাঠে আইএসএফ এর যে রক্তদান শিবির ছিল, ওই শিবির থেকে রক্ত বিক্রি হবে, এইটা কোড আনকোড কোন নেতা আছে আমি দেখবো, সাহস আছে একবার মিডিয়ার সামনে বলুক, তার ব্যবস্থা কি করতে হবে আমি দেখে নেব। ওই ছোড়া ছোড়া কথা বললে হবে না।